আমি মানুষ ছোট, কিন্তু আমাকে নিয়ে নিউজের কোনো শেষ নাই। এত নিউজ হয়েছে, ওটা সিম্পল। ওনারা মনে করেন ব্যাংক দখল করবেন, সব শক্তি তাদের হাতে। আগে থেকে ইসলামী ব্যাংকের মধ্যে আপনার গিয়ে তারা পরিচালক পরিবর্তন করেছে 2-4 জন ছাড়া। তখনও পর্যন্ত মোস্তফা আনোয়ার সাহেব একজন স্পন্সর ছিলেন তিনি ইসলামী ব্যাংকের, তিনি তখন ব্যাংকের চেয়ারম্যান। আজিজুল হক সাহেবকে আমি প্রস্তাব করি ব্যাংকে বোর্ডে করার জন্য। আমার একটু ওই সময়টাতে আমার সুযোগ ছিল, আমার কথা ব্যাংকের বোর্ডের মেম্বাররাও শুনতেন। আমি তাদেরকে বললাম যে আজিজুল হক সাহেবকে যদি আনা যায়, আমি সবাই সাথে যোগাযোগ করেছি, ওনাকে রাখলে ইসলামী ব্যাংকের ইমেজ বৃদ্ধি হবে। তারা ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে আজিজুল হক সাহেবকে নিলেন, আর বাকিরা সবাই ছিলেন কিন্তু বাইরে থেকে আসা। কিন্তু একটা জিনিস হয়েছে যে ইসলামী ব্যাংকে তারা আসার পরে বাইরে থেকে আবুল বারাকাত টাইপের লোকদের কাছে বা শামীম আফজাল টাইপের লোকদের কাছ থেকে যা কিছু শুনেছিলেন, চোখে দেখার পরে তারা বুঝলেন এই লোকগুলোকে তারা সত্যবাদী ভাবার সুযোগ থাকলো না। তারা যা কিছু বলেছেন এই সমস্ত বুলি বচন অসত্য হিসাবে তাদের সামনে উদ্ভাসিত হয়েছে। মাত্র সপ্তাহ 2-1 পরেই বন্যা দেখা দিল রংপুরে। তো রংপুরে বন্যা হওয়ার পরে আমরা গেলাম বন্যায় ত্রাণ দেওয়ার জন্য। আমি বললাম যে আমরা তো আগে ত্রাণ দেওয়ার জন্য সবার আগে ছুটতাম, এখন আপনারা আসার পরে কি বন্যা ত্রাণ বন্ধ হয়ে যাবে? আমাকে বললো যে না, আমরা আরও বেশি দেবো। আমি বললাম ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো এটা ভালো আমার জন্য। আমরা ত্রাণ নিয়ে রংপুরে গেলাম, আর আমি ওখানে রংপুরের জোনাল হেডকে বললাম ওইখানে আমাদের RDS প্রকল্প যতগুলো আছে সেখানকার লোকদেরকে গিয়ে ঘাটে ঘাটে বসতে বলো, অর্থাৎ যেখানে যেখানে আমার সেন্টার আছে সেই সেন্টারে তারা বসবে এবং তারা আমাদের ডাইরেক্টরও দেখতে দেখতে আসবে RDS বিনিয়োগ আমরা কাদের মাধ্যমে করেছি। ওই যে শামীম আফজালের নাম বললেন, এই ভদ্রলোক বলেছেন যে একটা রাজনৈতিক দলের ভোট নির্বাচনের জন্য জিতার জন্য এই ভোট তৈরি করার জন্য RDS প্রজেক্টটা করা হয়েছে। এ ধরনের জুলুম একটা প্রতিষ্ঠানের উপরে এক ব্যক্তির মাধ্যমে যে পরিমাণ দুর্গন্ধ ছড়িয়েছে, এটা খুব কম পারছে আর কোনো লোক। তো এটা করার পরে হয়েছে এরকম, আমি তখন রংপুরে আমরা ত্রাণ দিয়ে আমরা ফিরতেছি, ফেরার পথে এক একটা সেন্টারে তারা যান আর লোকদের চেহারা দেখে তারা চমকে ওঠেন কী ধরনের লোকদের সাথে আমরা কাজ করতেছি। তাদের মধ্যে যে এলাকায় মনে করেন যতজন মাইনরিটি কমিউনিটির লোক আছে তার চাইতে বেশি পার্সেন্টেজে সেখানে মাইনরিটি কমিটির লোকেরা আছেন। সেখানে ধাঙ্গড় থেকে শুরু করে মেথর থেকে শুরু করে সব পেশার লোকেরা আছেন, এবং তারা বলতেছেন যে আগে রাস্তায় ঘুমাইতাম, এখন আমার বাড়িতে ইটের দেয়াল আছে। হ্যাঁ, এই ধরনের কেউ বলছে আমার বাড়িতে সোফা আছে, কেউ বলছে আমি টেলিভিশন দেখতে পারি, এবং তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়তেছে, কেউ বলে তার বাড়িতে ডাক্তার তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। এই সমস্ত গল্প শুনতে শুনতে তারা আবার যখন রংপুরে ব্যাক করলেন, তখন রাতের বেলা আমরা যখন ডিনারে বসলাম তখন তারা মুখ চাওয়াচাই করতেছে, আর বলছেন বাইরে কি শুনলাম আর এসে কি দেখলাম। এটা হল ফার্স্ট ধাক্কা খেলেন ওরা। এরপর যা কিছু দেখেছেন তারা সব জায়গায় আমরা একদম উন্মুক্ত করে খুলে দিয়ে আমরা দেখিয়েছি। কোনো পর্দা নেকাব হিজাব কিছুই রাখিনি আমরা, না রেখে ইসলামী ব্যাংকের সমস্ত কর্মকাণ্ড। আর তাদের কিউরিসিটিও আছে, তাদের সামনে সব উন্মুক্ত। এই লোকগুলো এখনও বেঁচে আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট দেম, ইউ ক্যান আস্ক দেম যে তাদের সাথে আমি কিভাবে এই বিষয়গুলো খুলে ধরেছিলাম। যত দেখলেন তত অবাক হইলেন, এবং তারা বুঝতে পারলেন যে তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন, ভুলের সমুদ্রের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছেন, এবং তাদের হাত ধরে একটা বড় প্রতিষ্ঠান, একটা সম্ভাবনাময় প্রতিষ্ঠান, এটার বড় ধরনের বিচ্যুতি ঘটছে। তারা অনেকেই কিন্তু পরবর্তীকালে এই যে আরেকটা এদের হাত ধরেই বড় পরিবর্তনটা আসলো 2017 সালে। সেই পরিবর্তনের পরে কিন্তু এই লোকদেরকেও কিন্তু তারা সহ্য করতে পারেনি। এদের মধ্যে তবু কিছু পেশাদারিত্বের গুণ ছিল। অনেকেই ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, কিংবা আপনার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এখানে ডাক্তারদের মধ্যে সর্বোচ্চ মানে মেধাবী লোকদের অন্যতম কাজী শহীদুল আলমের মতো লোক ছিলেন, ওনারাও কিন্তু, এবং জজ সাহেব ছিলেন। এই ধরনের লোকেরাও কিন্তু পরবর্তীকালে সাস্টেইন করেন।